কতগুলো দেয়া আছে? একটা দেয়া আছে 9 তারিখে, আরো আসতে আর মনে হয় আসবে না, কারণ দুইটা তো থিওরি অলরেডি একটার করা হয়ে গেছে। কারণ কি আমি বলি এটা কেন কোঅপারেট করবেন, কারণ কষ্টটা কিন্তু শুধুমাত্র আপনাদের না, হ্যাঁ, এবং কষ্টটা শুধুমাত্র আপনাদের জন্যই করতেছি, টিচাররা কিন্তু আপনাদের জন্যই কষ্টটা করে। হ্যাঁ, এক্সট্রা ক্লাস যদি বলে বা ক্লাস টেস্ট ডিউ টাইমে যদি নিতে চায়, এটা কিন্তু আপনাদের ভালোর জন্যই করে। এটা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যারা করতে চায় না তারা হচ্ছে ফাঁকিবাজ। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে স্টেপস গুলো দেখছিলাম, রাইট? ওকে, স্টেপস দিয়ে এক্সাম্পলটাও দেখছিলাম। হুম, মানে এটা কি সবাই বুঝতে পারছেন? আমাকে এটা আগে বলুন। হুম, জি স্যার, বুঝতে। আমি 5টা মিনিটে এই সিপিআই দিয়ে মানে আমরা কিভাবে ইনফ্লেশন রেটটা মেজার করি আমি একটু জাস্ট শর্টে বলে যাই। ওকে, 5টা মিনিটের মধ্যে আমি আরো কিছু ডিসকাস করবো এটা রিলেটেড। এখানে দেখেন আমরা প্রথমেই বলে নিয়েছি there are 5 steps. Okay, there are 5 steps to calculate inflation rate using CPI. First one is fix the consumption bundle. Second one is find the price. Third one is find the cost of each consumption bundle and calculate CPI using cost of each. And finally, in the last class we have seen the based on the example the calculation of inflation rate using CPI. Okay. এই যে আমরা এখন আমি চলে যাচ্ছি আমাদের আজকের ডিসকাশনে। হ্যাঁ, এই যে আমরা এক্সাম্পলটা দেখলাম এবং এটা সিপিআই দিয়ে যে ইনফ্লেশন রেটটা বের করলাম, এটা আলটিমেটলি এই যে ধরেন এখানে 75%, 43%, এটা আলটিমেটলি এটা ইন্টারপ্রিটেশনটা কি হবে, ব্যাখ্যাটা কি? 75% and 43%, এটা ব্যাখ্যাটা হচ্ছে এরকম। আমি যদি শুধুমাত্র এই হট ডগস এবং হ্যামবার্গার দিয়ে বলি, যেহেতু আমাদের এক্সাম্পল এটাই আছে, এটা দিয়ে যদি আমি বলতে চাই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে হবে এরকম যে 2010-এর তুলনায়, যদি 2010টা হচ্ছে বেজ ইয়ার, 2010-এর তুলনায় 2012-তে এসে এবং 11তে এবং 12তে এসে আমার হটডগস এবং হ্যামবার্গারের প্রাইস লেভেল এটা 11তে এসে বাড়ছে হচ্ছে 75% এবং 12তে এসে বেড়ে গেছে হচ্ছে 43%, কনসিডারিং বোথ হটডগস এন্ড হ্যামবার্গার। রিমেম্বার 75% ইজ হিউজ। ওকে, সচরাচর একটা কান্ট্রিতে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেই ইনফ্লেশন রেট থাকে হচ্ছে সিঙ্গেল ডিজিটে, 7.2 সামটাইমস 6.5%, এরকম সিঙ্গেল ডিজিটে থাকে। তখন এই ডাবল ডিজিটে খুবই রেয়ার, যদি আর 75% তো মোর দেন রেয়ার কেস হয়ে থাকে। ধরেন কিছু কিছু কান্ট্রিজের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, যেমন হচ্ছে জিম্বাবুয়েতে এই ধরনের ইনফ্লেশন হয়েছেও। ওকে, যখন ইনফ্লেশন বেশি হওয়া মানে হচ্ছে এরকম 100 টাকার জিনিস আমাকে কিনতে হচ্ছে, যদি জিম্বাবুয়ের কথা বলি 1 লাখ টাকা দিয়ে, ইনফ্লেশন হচ্ছে অনেক বেশি, 1000% আছে, 5000% আছে ইনফ্লেশন। বস্তা ভরে টাকা নিয়ে এক ব্রেড রুটি নিয়ে আসতেছে, একটা ব্রেড রুটি নিয়ে আসতেছে, 1 প্যাকেট অফ ব্রেড, এরকম হয়। তো এটা হচ্ছে এক্সেপশনাল। জিম্বাবুয়ের এই মানে যে কন্ডিশন, এটা একটু আমাদেরকে বুঝাবেন তো? আমরা আগে শুনছিলাম স্যার এই যে কয়েক ট্রিলিয়ন ডলার নাকি একটা নোটে, কেন এরকম? এটার রিজন, এটা অনেক ডিসকাশনের ব্যাপার। এটা রিজন অন্য কয়েকটা রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে আমি যদি ধরেন আমি আমার আউটপুট বাজারে কি প্রোডাক্ট আছে, কি পরিমাণ প্রোডাক্ট আছে ওইটা চিন্তা না করে আমি যদি ধরেন মানি সাপ্লাই বেশি করি, মানুষের পকেটে টাকা বেশি দিয়ে দিই, মানুষের পকেটে বেশি টাকা দিয়ে লাভ নেই। লাভ আছে যদি বাজারে জিনিসপত্র না থাকে, আমি তো টাকা খাইতে পারবো না। মানুষের পকেটে যদি বেশি টাকা চলে আসে, ওকে, মানুষের পকেটে প্রচুর টাকা চলে আসলো কিন্তু বাজারে জিনিসপত্র নাই, জিনিসপত্র কম, তাহলে আলটিমেটলি যে জিনিসের দাম 10 টাকা এটা তো 10,000 টাকা হবেই। তখন ওই 10 টাকার জিনিস মানুষজন ওই পকেটে বেশি টাকা আছে 10,000 টাকা দিয়ে কিনবে।
এটা এটা একটা কারণ, আরো অনেক কারণ আছে। ধরেন আপনার যে রিজার্ভের সাথে একটা ব্যালেন্স করতে হয়, মানি সাপ্লাই রিজার্ভের সাথে একটা মানি সাপ্লাই একটা ব্যালেন্স রাখতে হয় সবসময়। যখন কারণ আমি যদি ইন্টারন্যাশনাল কারেন্সির ব্যালেন্সের কথা চিন্তা করি বাংলাদেশ পার্সপেক্টিভে, ওটা ব্যালেন্স অনুযায়ী আমার মানি সাপ্লাই রাখতে হবে ইকোনমি, যাতে ব্যালেন্স যদি মানি সাপ্লাই যদি এরকম হয়ে যায় যাতে আমি রিজার্ভটাকে ভাঙাই আমি মানি সাপ্লাইটাকে আমি কম্পেনসেট করতে পারি। যদি এরকম হয়ে যায় জিনিসটার দাম বেড়ে যায় যাতে আমি রিজার্ভটাকে তাকে এখান থেকে আমি যাতে করতে পারি মানি সাপ্লাই নিয়ে আসতে পারি ওইটার এগেনস্টে। ওকে, এটা অনেক পরে ডিসকাশনের ব্যাপার। ওকে, আপাতত এটুকু জেনে রাখি যে ইনফ্লেশন রেটটা 75% হিউজ, আমরা এক্সাম্পলের ক্ষেত্রে এখানে চলে আসছে। ওকে, আর সচরাচর এই সিঙ্গেল ডিজিটই থাকে ম্যাক্সিমাম কান্ট্রিতে, কখনো কখনো হচ্ছে নেগেটিভও হয়, নেগেটিভও হয়, ডেভেলপ কান্ট্রিজের ক্ষেত্রে নেগেটিভ হয় 2.3% এরকম হতে পারে। ঠিক আছে, জাপান ধরেন হচ্ছে ইউএসএ কখনো নেগেটিভ হয়। নেগেটিভ হওয়া মানে হচ্ছে ইনফ্লেশনের উল্টাটা কি বলছিলাম, ডিফ্লেশন। এটা মানে হচ্ছে ডিফ্লেশন, অর্থাৎ বেড়ে তো যায় নাই, উল্টা কমে গেছে জিনিসপত্রের দাম। মনে থাকবে? হুম। জি স্যার। এখন আমার কথা হচ্ছে এই যে সিপিআই দিয়ে আমি মেজারটা করলাম, ওকে, এখন এটা না বললে আসলে ডিসকাশনটা মানে মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকে যাবে, সম্পূর্ণ হবে না। সেটা হচ্ছে এটার কিছু প্রবলেম আছে। হুম, এই যে এই সিপিআই দিয়ে আমি ফাইনালি এই যে স্টেপ 4 এ এসে যে আমি সিপিআইটা মেজার করতেছি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই সিপিআই মেজারের কিছু প্রবলেম আছে। কিছু প্রবলেম আছে, বাট স্টিল সিপিআই ইজ দ্য বেস্ট মেজার। প্রবলেম থাকা সত্ত্বেও প্রত্যেকটা মেথডেরই কিছু না কিছু প্রবলেম থাকবে। এখন আমার কথা হচ্ছে এই প্রবলেমগুলো কি কি। প্রথমটা মনোযোগ দিয়ে শোনেন। প্রথম প্রবলেমটা হচ্ছে আমি কিন্তু প্রথমেই কি করে নিছি, বাস্কেটটা ফিক্স করে নিছি। বাস্কেটটা আমি ফিক্স করে নিলাম, ফিক্স করে নিচ্ছি। এখন আমার কথা হচ্ছে এখন তো আমি এখানে তো দেখলাম হচ্ছে আমি 3টা বছর 10, 11, 12 ইনফ্লেশন কখনো কখনো 20 বছর 15 বছর ধরে বা 10 বছর ধরেও ক্যালকুলেট করা হয়, যে 2010, 11, 12, 13, 14, 15, ওকে, এরকম ধরে 20 পর্যন্ত। তখন বেজ ইয়ার 10 যদি রাখা হয় এক্ষেত্রে একটা প্রবলেম হয়। কারণ কি, আমি যে ফিক্সড বাস্কেটটা ধরে নিলাম 2020-এ এসে ওই কনজাম্পশন বান্ডেলটা দেখা গেল এটার অস্তিত্বই নেই। বুঝতে পারেন এরকম? আমি যে 2010-এ যে 4 হট ডগস এবং 2 হ্যামবার্গার্স এর এটা ফিক্স ধরে, যে কনজাম্পশন বান্ডেলটা ফিক্স ধরে যে আমি 2020-এ এসে যে আমি ধরেন ওই সেম প্রোডাক্টটারই যদি আমি ইনফ্লেশন মেজার করতে যাই, যদি এরকম হয় ওটার অস্তিত্বই নাই 2020-এ এসে, এরকম হতে পারে না? হুম, আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলতেছি? হ্যালো, আমার কথা শুনতে আরেকবার পাচ্ছেন? একটু স্যার। জি আমার স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছি, আমি আবার বলতেছি। এই যে আমি ফিক্স ধরে নিলাম, দেখেন 2010-এ 4 হট ডগস 2 হ্যামবার্গার, দেখেন এখানে দেখেন 4 হট ডগস, প্রত্যেকটা ক্ষেত্রে 2011, 12, 10 প্রত্যেকটা ক্ষেত্রেই 4 হট ডগস 2 হ্যামবার্গার। এরকমও তো হইতে পারে 2010-এ আমি 4 হট ডগস 2 হ্যামবার্গার চিন্তা করতেছি, কিন্তু 2012-তে এসে ওই প্রোডাক্টটাই নাই বাজারে। হতে পারে না? যেমন ধরেন আমি যদি কোনো একটা স্পেসিফিক কোয়ালিটির চাল দিয়ে যদি আমি ইনফ্লেশনটা মেজার করি, এরকম হলো ওই চালটা বাজারে নাই, নতুন একটা ভ্যারাইটিসের চাল চলে আসছে, ওটা দিয়ে আলটিমেটলি ইনফ্লেশন মেজার করে কোনো লাভ হবে না। এরকম হতে পারে না? জি স্যার। ধরেন আমি যদি এরকম চিন্তা করি, ধরেন হচ্ছে টি শার্ট, কোনো একটা স্পেসিফিক টি শার্টের দিয়ে যদি আমি, টি শার্ট ইজ এ ভেরি গুড এক্সাম্পল, 2010-এ কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডের টি শার্টের ইনফ্লেশন আমি বের করতেছি, 2012-তে এসে ওই ব্র্যান্ডের টি শার্টই নাই বাজারে, ওই স্পেসিফিক কোয়ালিটি টি শার্টই নাও থাকতে পারে। হতে পারে না এরকম? জি স্যার। হুম, কিন্তু আমি কিন্তু পড়ে আছি সেই 2010-এর স্পেসিফিক কনজাম্পশন বান্ডেল দিয়ে আমি কি করতেছি, ইনফ্লেশন বের করতেছি। তার মানে এটা একটা প্রবলেম। ওকে, তার মানে এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে এই প্রবলেমটার নাম হচ্ছে কমোডিটি চেঞ্জ বায়াস।
চেঞ্জ বায়াস। অর্থাৎ আমাদের এই বায়াস কথাটা মানে কি, পক্ষপাত না? হুম হুম আমার কথাটা বুঝতে পারছেন? বায়াস কথাটা মানে কি, পক্ষপাত কিনা? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন না? একদম এক্সাক্ট স্যার মিনিংটা জানা নাই স্যার। হ্যাঁ, বায়াসনেস মানে হচ্ছে কি, আমাদের মানুষজনের ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে কি হয়, আমরা প্রোডাক্ট নতুন একটা চলে আসলে ওটার প্রতি বায়াসনেস থাকে আমাদের, থাকে কিনা? জি স্যার। হুম? চিন্তা করে দেখেন। দেন আমি আমি নিজে কিন্তু বায়াস। দেখেন কিছুদিন আগে আমি, আমার অলরেডি একটা সিম আছে, ওকে, নতুন একটা সিম বের করছে না, ইয়ে জিপি, এবার মনে স্কিটো করছি স্কিটো স্কিটো। বায়াস হ্যাঁ, জিনিসটা ওই যে ইউজ করেন? দাঁড়িপাল্লাতে যে বায়াস সেটা বলছি। হ্যাঁ, আমি আমি বুঝাচ্ছি, মানে আমরা সচরাচর একটা পক্ষপাত থাকে হচ্ছে, প্রোডাক্ট চেঞ্জ হলে চেঞ্জের প্রোডাক্টের প্রতি আমাদের একটা পক্ষপাত থাকি, আমরা নতুন প্রোডাক্টের দিকে আমাদের ঝোঁক থাকে বেশি। জি স্যার। আমি যেটা বলছিলাম, ওই যে স্কিটো স্কিটো সিরিজ করেন আপনারা, না স্যার। জিপির, এটা কিন্তু খুব ভালো। এটা হচ্ছে আর শুধুমাত্র হচ্ছে স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে ইন্টারনেট ইউজ করে। এটা ভালো। হুম, স্পিড ভালো থাকে। আমাকে অনেক আমি জানি না ঢাকার বাইরে কি অবস্থা, ভালো ভালো স্পিড পাওয়া যায়, মানে কয়েকটা রিজনে ঢাকার আশেপাশেও ভালো স্পিড পাওয়া যায়। তো এটাতে তার মানে কি, এই যে চেঞ্জটা চলে আসছে, এটাতে কিন্তু আমি বায়াস হয়ে গেলাম। কারণ কি, আমার বাই নেচার প্রত্যেকটা মানুষ হচ্ছে চেঞ্জ কোনো কিছু প্রোডাক্ট হলে সেটা যদি বায়াস থাকে। হ্যাঁ, এই বায়াসনেসের কারণে কি হচ্ছে, এই আমরা যে ইনফ্লেশন মেজার করতেছি, এটা হচ্ছে আমি কিন্তু আর সেম রাখতে পারছি না প্রোডাক্টটাকে। বুঝা গেল? জি স্যার। আমি যে 4 হট ডগস 2 হামবার্গার ধরলাম, এটা আমার আর থাকবে না যদি মানুষজনের টেন্ডেন্সি হচ্ছে, মানুষজন নতুন প্রোডাক্টের দিকে তাদের ঝোঁক থাকে বেশি। এটা একটা প্রবলেম ক্রিয়েট করে এই বায়াসনেসের কারণে। একটা হচ্ছে কি, কোয়ালিটি চেঞ্জ বায়াস। এখন কথা হচ্ছে, কোয়ালিটি যদি বেটার হয়, হুম, কোয়ালিটি যদি বেটার হয়, এটার প্রাইস বেশি হবে না? জি স্যার। প্রাইস বেশি হবে, এটা কিন্তু আমি মেনে নিচ্ছি। কোয়ালিটি বেশি তার মানে প্রাইসও বেশি, তার মানে এটা দিয়ে আলটিমেটলি ইনফ্লেশন মেজার করার কোনো কারণ নেই। বা অথবা আমি এটা কিভাবে চিন্তা করতে পারি, কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডের, আমি যদি ধরেন হটডগস কনজিউম করি, নতুন আর একটা ব্র্যান্ডের হটডগস চলে আসে যেটা হচ্ছে কোয়ালিটি অনেক ভালো, তার মানে কি, আমার ওই পুরোনো কোয়ালিটি কিন্তু আর মানুষজন কনজিউম করবে না। এই দুটো কিন্তু মোরলেস সেম, কোয়ালিটি এবং কমোডিটি চেঞ্জ ব্যাস। একটা হচ্ছে কমোডিটি চেঞ্জ হয়ে নতুন একটা কমোডিটি আসছে, একটা হচ্ছে সেম প্রোডাক্ট কোয়ালিটি চেঞ্জ হয়ে আরেকটা বেটার কোয়ালিটি প্রোডাক্ট চলে আসছে। কোয়ালিটি যখন চেঞ্জ হয়ে যায় এবং এটার প্রতি মানুষের বেটার কোয়ালিটি চলে আসলে এটার প্রতি বায়াসনেস কাজ করে। কারণ পুরোনো কোয়ালিটি দিয়ে আমি যদি 2 হট ডগস 4 হ্যামবার্গার বা 4 হ্যামবার্গার 2 হট ডগস, ওকে, যদি যে আমি বের করলাম ইনফ্লেশনটা, এটা আমার কিন্তু আলটিমেটলি কি হলো, লজিক্যাল হলো না। আমরা তো ওটা তো মানুষ কনজিউমই করতেছে না। আমি এরকম কিছু প্রোডাক্ট চিন্তা করবো যেটা দিয়ে আমার কনজিউমাররা কনজিউম করে এবং এটা ইনফ্লেশনটা আমাদেরকে এফেক্ট করতেছে, এরকম কিছু প্রোডাক্ট আমি নিব। বুঝে গেল? হুম, জি স্যার। তার মানে এটার কিছু আরো কিছু প্রবলেম আছে, ঠিক আছে, আরো কিছু প্রবলেম আছে, যেমন আউটলেট সাবস্টিটিউশন বায়াস আছে। এটা একটা বায়াসনেস কাজ করে, অর্থাৎ কোন একটা স্পেসিফিক প্রোডাক্ট কি হয়, আউটলেট, কোন একটা স্পেসিফিক ইয়ারেই আউটলেট টু আউটলেট কিন্তু প্রাইসটা ভ্যারি করে না? সেম প্রোডাক্ট ঢাকাতে একরকম প্রাইস, চিটাগাংয়ে একরকম প্রাইস, আউটলেট টু আউটলেট কিন্তু ভ্যারি করে সেম প্রোডাক্ট। আমি যদি চালের কথা বলি, চাল ঢাকাতে একরকম, এই সেম কোয়ালিটির চাল নওগাঁতে আরেক রকম, যেখানে চালের উৎপাদন হয় বেশি, হয় না এরকম?
হুম, তার মানে কি আউটলেট টু আউটলেট সাবস্টিটিউশন বায়াসের কারণে আমার কি হচ্ছে প্রাইসের একটা ভেরিয়েশন হয়। কারণ আমি যে এটা ধরে নিলাম যে কোনো একটা স্পেসিফিক ইয়ারে প্রাইস ইজ ফিক্সড, এটা কিন্তু আর রইল না। রইলো, আমি 2010-এ হটডগস এর প্রাইস ধরলাম হচ্ছে $1 পার হটডগস, হ্যামবার্গার প্রাইস দিলাম $2 পার হ্যামবার্গার। থ্রু আউট দ্য ইয়ার আমি যে ধরলাম এটা কিন্তু প্রাইসটা সেম থাকবো না। ওই স্পেসিফিক ইয়ারেই ঢাকাতে একরকম প্রাইস, নগদে একরকম প্রাইস। তার মানে এটা দিয়েও আমি আলটিমেটলি খুব ইফেক্টিভলি আমি কিন্তু কি করলাম, ইনফ্লেশনটা বের করতে পারলাম না। এই পর্যন্ত বুঝতে পারছেন? হুম, ক্লিয়ার? তাহলে আমি চলে যাই পরের ডিসকাশনে। এখন চলে আসেন প্রোডিউসার প্রাইসিং। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখন এখন হোয়াট ইজ প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, এটার এত ক্যালকুলেশন দরকার নাই। হ্যাঁ, এটা জাস্ট একটু জেনে রাখেন যে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে এরকম একটা ইন্ডেক্স যেখানে আমরা এতক্ষণ পর্যন্ত কনজিউমেবল যে প্রোডাক্ট গুলো আছে, কনজিউমেবল যে প্রোডাক্ট, কনজিউমিং গুডস এন্ড সার্ভিসেস, ওগুলো দিয়েই আলটিমেটলি আমরা সিপিআইটা মেজার করি। আর প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স হচ্ছে এরকম একটা ইন্ডেক্স যেখানে আমার প্রোডিউসার সে নিজে একটা প্রোডাক্ট তৈরিতে যে র মেটেরিয়ালস গুলো আছে, র মেটেরিয়ালস এবং আদার্স যে তার রিসোর্স গুলো সে যে ইউজ করতেছে, ওগুলোর প্রাইস কে কনসিডার করে সে যে ইনফ্লেশনটা মেজার করে, এটার নাম হচ্ছে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ আমি যদি আগের এক্সাম্পলটা দিয়ে যাই, ধরেন হটডগস এবং হ্যামবার্গার, এটা দিয়ে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেজার করলাম। আর প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স প্রোডিউসাররা যখন মেজার করবে, চিন্তা করবে এবং হটডগস এবং হ্যামবার্গার দিয়ে যে র মেটেরিয়ালস গুলো লাগতেছে, যেমন হচ্ছে ধরেন লাগতেছে হচ্ছে আমি ব্রেড লাগতেছে, ধরেন হচ্ছে আদার্স মিট লাগতেছে, আদার্স যে র মেটেরিয়ালস গুলো আছে ওগুলোর প্রাইস কি পরিমাণে আপডাউন হচ্ছে, ওটা দিয়ে যে ইন্ডেক্স মেজার করা হয়, সেটার নাম হচ্ছে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। আমি কিছুটা আইডিয়া দিতে পারছি হোয়াট ইজ প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স? অর্থাৎ এই এই হটডগস এবং হ্যামবার্গারের ফাইনাল গুডসে আসার আগ পর্যন্ত এই যে র মেটেরিয়ালস গুলো লাগতেছে, যেমন হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য কস্ট লাগে, মার্কেটিং এর জন্য কস্ট লাগে, লাগে না? হুম, হ্যাঁ। তারপর হচ্ছে আমি যদি প্যাকেজিং এর কথা বলি, প্যাকেজিং এর জন্য একটা কস্ট লাগবে হটডগস এবং হ্যামবার্গার। অর্থাৎ হটডগস এবং হ্যামবার্গার কনজিউমারের কাছে আসার আগ পর্যন্ত যে যে স্টেজ গুলো প্রোডিউসার বিয়ার করে থাকে, ওগুলো নিয়েই যে ইনফ্লেশন মেজার করা হয়, সেটার নাম হচ্ছে, যে ওয়েতে ইনফ্লেশন মেজার করা সেটার নাম হচ্ছে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে? যেমন এখানে যদি আমি বলি গ্যাসোলিনের কথা বলা আছে এখানে এক্সাম্পল, গ্যাসোলিন। ঠিক আছে, এই গ্যাসোলিন বলতে আমরা অকটেন, ডিজেল এগুলো বুঝি। হ্যাঁ, এই গ্যাসোলিন গুলো যখন আমাদের কাছে চলে আসে, আমরা কনজিউমারদের কাছে চলে আসে, এর আগ পর্যন্ত অনেক ধরনের কিন্তু থাকে প্রডিউসারের বা ডিলারের, যদি বলি গ্যাসোলিন অনেক ধরনের কস্ট থাকে বিয়ে করতে হয়। যেমন হচ্ছে রিফাইন করতে হয়, এটাকে রিফাইন করতে হয় না, ক্রুড অয়েলটাকে। হ্যাঁ, রিফাইনের জন্য কিন্তু একটা কস্ট থাকে। ওকে, তারপর হচ্ছে রিফাইনারি প্রসেসিং কস্ট, মার্কেটিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট। আর ওয়েলটাকে যে বিভিন্ন স্টেশন গুলোতে, পেট্রোল পাম্প বলি আমরা সচরাচর, গ্যাস স্টেশন গুলোতে পৌঁছানোর জন্য তার ডিস্ট্রিবিউশন কস্ট আছে। এই ডিস্ট্রিবিউশন কস্ট, মার্কেটিং কস্টের যে চেঞ্জ গুলো, এটা দিয়ে একটা ইন্ডেক্স মেজার করা হচ্ছে প্রডিউসার, এবং এটা দিয়েই একটা ইনফ্লেশন মেজার করা যায়। এটার নাম হচ্ছে producer price। মনে থাকবে? হ্যাঁ, যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি দেখি এখানে ধরেন
এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি যে 2005 সালে হচ্ছে স্পেসিফিক ইয়ারের প্রাইস, ওকে, রিয়েল প্রাইস অফ গ্যাসোলিন পার লিটার 2.27, ওকে, 2.27 এর মধ্যে ট্যাক্স, ওকে, ট্যাক্স দিতে হচ্ছে 19%, ডিস্ট্রিবিউশন আর মার্কেটিং হচ্ছে কত, ওকে, 9%, টোটাল এই টোটাল প্রাইসের, হ্যাঁ, টোটাল প্রাইসের হচ্ছে এত 9%, ওকে। তারপর হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন আর মার্কেটিং, রিফাইনিং এর জন্য কস্ট হচ্ছে হচ্ছে 19% 2005 সালে, ওকে। আর 2005 সালে ক্রুড অয়েল, মানে যেটা হচ্ছে আপনার যে ওয়েলটা আসলে কিনে নিয়ে এসে ডিস্ট্রিবিউটররা বা ওয়েল কোম্পানি, ওকে, যেটা হচ্ছে আপনার ইয়ে করে রিফাইন করে, ক্রুড অয়েলের দাম হচ্ছে 53% টোটাল প্রাইস। আমি যদি একটা গ্যালন চিন্তা করি, একটা গ্যালনের প্রাইস যদি হয় 2.27, 2.27 এর 19% হচ্ছে এটা যাবে হচ্ছে ট্যাক্স পারপাস গভর্নমেন্টকে, 9% চলে যাবে হচ্ছে ডিস্ট্রিবিউশন মার্কেটিং, 90% যাচ্ছে হচ্ছে রিফাইনিং এ, আর ওয়েল যেটা ক্রুড ওয়েল এটার প্রাইস সে চলে যাচ্ছে হচ্ছে 53%। বুঝা গেল কস্ট হিসেবে, না? একইভাবে 11তে এসে এটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, একই জিনিস 10%, 5%, 16% আর 6%। এখন উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি প্রোডিউসারদের যখন তারা প্রাইস সেট করে এটার মধ্যে কি কি ধরনের কস্ট গুলো অ্যাসোসিয়েটেড থাকে। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে যেটা দেখি টেবিলটাতে যাই, বই থেকে না, 2002 থেকে 2011 পর্যন্ত বিভিন্ন ইয়ারে সিপিআই দেওয়া আছে। এখন এই 2082 এবং 84, 1982 এবং 84, 1967 এগুলো কিন্তু অনেক পুরনো। এই কারণে দেয়া এখানে হচ্ছে এই সময় বেজ ইয়ারটা হচ্ছে 1982-84 ছিল বলে এই জন্য এখানে বেজ ইয়ার উল্লেখ করা। সিপিআইটা বের করা হয়েছে 2002, 2003, 2004, 2005, 2011 পর্যন্ত বেজ ইয়ার ছিল যখন 1982-84, 1982-84। আর ওল্ড সিপিআই এর ক্ষেত্রে যখন বেজ ইয়ার ছিল হচ্ছে এটা 1967। এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো আমি পরে দেখি, হ্যাঁ, এগুলো আমি পরে দেখি। এই যে এই 178.9% এগুলো হচ্ছে সিপিআই, আমরা যে বের করছি না সিপিআই, ওই যে 175, হ্যাঁ, 100, 200, এগুলো হচ্ছে এই সেই ভ্যালুগুলো যখন বেজ ইয়ার হচ্ছে 1982। তাহলে এটা কি বলতেছে 178.9, এটা বলতেছে 2002 সালে সিপিআই হচ্ছে 178.9, যখন আলটিমেটলি বেজ ইয়ার ছিল হচ্ছে 1982-84। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। রাইট। এখন ঠিক একইভাবে আমি এই যে 2011-তে এসে যেটা হয়ে যাচ্ছে 223.5 সিপিআই। এখন এই ইনফরমেশন গুলো দিয়ে আমি কিভাবে ইনফ্লেশন বের করব? সিম্পলি এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। গ্যাসোলিনের আমি ইনফ্লেশন বের করবো যখন বেজ ইয়ার হচ্ছে 1982। এগুলো কিন্তু আমার সিপিআই ভ্যালু বলতেছে, স্টিলের সিপিআই, অটোমোবাইলের সিপিআই, হ্যাঁ। তাহলে গ্যাসোলিনের আমি যদি শুধুমাত্র গ্যাসোলিন ইয়েগুলো, যে আপনার ওই পেট্রোলিয়াম ওয়েল যেগুলো আছে এগুলোর প্রাইস আমি যদি ধরেন 2010 থেকে 11-তে এসে কি পরিমাণ প্রাইস ইনফ্লেশন হচ্ছে সেটা কিভাবে বের করবো? আমরা তো কিন্তু সেটা জানি, সিপিআই ইন কারেন্ট ইয়ার মাইনাস সিপিআই ইন প্রিভিয়াস ইয়ার ডিভাইড বাই সিপিআই ইন প্রিভিয়াস ইয়ার, এটা জানি না? জি স্যার। এই দুটো ইনফরমেশন দিয়ে বের করতে পারবো না আমি 2010 থেকে 11-তে এসে গ্যাসোলিনের ইনফ্লেশন কত হয়েছে, যেহেতু সিপিআই অলরেডি বের করে দেওয়া আছে এখানে। জি স্যার। বুঝতে পারছেন? 303 মাইনাস 240, এটা হচ্ছে 2010-এর সিপিআই, 2011 সিপিআই, এটা আমি বের করতেছি 2011 ইনফ্লেশন রেট, হ্যাঁ। আলটিমেটলি ইনফ্লেশন রেট আসছে 24.02%। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার।
এখন পরবর্তী নতুন টপিকসটা আমি নতুন টপিকসে যাব, সেটা হচ্ছে অ্যাভারেজ ইনফ্লেশন। কি বলছে ইনফ্লেশন দেখলাম, অ্যাভারেজ ইনফ্লেশন রেট বলতে আমরা কি বলছি, এইখানেই হচ্ছে আলটিমেটলি লাস্ট চ্যাপ্টারে যে জিনিসটা শিখে এসেছি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, সেটা দেখবো। অ্যাভারেজ ইনফ্লেশন রেট ইউজিং, ঠিক স্যার, প্রোডিউসার নাকি কনজিউমার? হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি প্রোডিউসারের নাকি কনজিউমার? এটা এটা হচ্ছে আলটিমেটলি আমাদের সিপিআই দিয়ে হোক বা পিপিআই দিয়ে হোক, যে ইনফ্লেশন রেটটাই আসুক না কেন, অ্যাভারেজ ইনফ্লেশন রেটটা আমরা কিভাবে বের করবো। ধরেন হচ্ছে এরকম হয় যদি আমি আগে বলে দিই, ধরেন কোন একটা প্রোডাক্টের প্রাইস, ওকে, আমি আমি এটা লিখে নিই, আমি আপনাকে বলছি। যেটা আমি আপনি কি জানতে চাচ্ছিলেন জাহিদ? স্যার এটা প্রোডিউসারের জন্য নাকি স্যার কনজিউমারের জন্য? আমরা যে প্রোডিউসার, পিপিআই কনজিউমার, দেখলাম, সিপিআই হ্যাঁ, সিপিআই দেখলাম। যে কোনো যেটাই থাকুক না কেন, যে ইনফ্লেশন ইন্ডেক্সটাই থাকুক না কেন, ঠিক আছে, ওটা দিয়ে আলটিমেটলি আমি কিন্তু ইনফ্লেশন বের করতেছি না। জি স্যার। সিপিআই দিয়ে এবং পিপিআই দিয়ে আলটিমেটলি স্টেপ 5 এ এসে কিন্তু আমি আলটিমেটলি কি বের করতেছি, ইনফ্লেশন রেট বের করতেছি। এখন আমি এখানে যেটা দেখলাম ওই যে গ্যাসোলিন, এটা হচ্ছে পিপিআই, ঠিক আছে, এটা হচ্ছে পিপিআই ছিল। এখন আমার কথা হচ্ছে এই যে আমি এভারেজ ইনফ্লেশন রেট বের করতেছি, হুম, এটার ক্ষেত্রে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা ইউজ করবো। ধরেন যদি এরকম হয়ে থাকে কোন একটা প্রোডাক্টের প্রাইস, ধরেন 2010, আচ্ছা লেটেস্ট ডেট নেই, 18 সালে কোন একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে ধরেন $100। আমি বারবার যে ডলার এক্সাম্পল ইউজ করতেছি, আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে না? না, না স্যার। একই কথা কিন্তু $100, তো এটা 2019-এ এসে এটার ইনফ্লেশন হলো হচ্ছে ইনফ্লেশন, হ্যাঁ, ইনফ্লেশন হচ্ছে ধরেন 10%। হুম, আবার 2020-এ এসে হয়েছে এটা 15%। আমার কথা হচ্ছে গড় এটার ইনফ্লেশন কত হয়েছে 2018 থেকে আইসা 2020 পর্যন্ত, এটা গড় ইনফ্লেশন রেট কত হয়েছে, এটা কিভাবে, এটা এটা বের করার জন্য আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। হোয়াট ইজ এভারেজ ইনফ্লেশন, সরি, এই ক্ষেত্রে আমি এভারেজ ইনফ্লেশন কি বলবো ইন 2020। আমার কথা বুঝতে পারছেন? এটা এইটা বের করার জন্য আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট সেলসটা আনতে হবে। এটা কিভাবে করবো, ধরেন সিম্পলি 2000 এটা ভেবে বের করবো এভারেজ ইনফ্লেশন রেট, দুইটা যোগ করে স্যার 2 দিয়ে ভাগ করে দিলে না না না, এটা কিন্তু আমাদের এইভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট ইউজ করতে হবে। 1 প্লাস, এখানে ইনফ্লেশন কত হয়েছে, 0.1। এটা হচ্ছে 2 বছর থাকবে, ঠিক না? 2 বছর পরেই তো হবে এটা, 2 প্লাস এটা গুণ দিতে হবে, প্লাস 1.5, আর উপরে 1 দেওয়া যায় কথা, না দেওয়া যায় কথা।
এটা বের করার পর আমি কিন্তু পাইলাম হচ্ছে ফিউচার ভ্যালুটা পাইলাম। এভাবে কিন্তু ফিউচার ভ্যালু পেলাম, আমি কিন্তু আমি ইনফ্লেশন একটা পাই নাই, এভারেজটা পাই নাই, রাইট? তখন আলটিমেটলি আমাকে কি করতে হবে, এই যে ফিউচার ভ্যালু জানা আছে বা প্রেজেন্ট ভ্যালু জানা আছে, সিম্পলি ইন্টারেস্ট রেট এর ফর্মুলা কিভাবে জানি আমরা, যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে, আমি বের করতে পারবো না, এই ফর্মুলাতে বসায় দিয়া ফিউচার ভ্যালু সমান সমান যেটা আসবে সমান সমান পি, পিও আমি জানি 1 প্লাস আই পাওয়ার এন, এটা কিন্তু আমি জানি। এখান থেকে আমার এফও যদি জানা থাকে, পিও যদি জানা থাকে, আই সমান সমান কি লিখতে পারি আমি বলেন তো? হ্যাঁ, এটা কিন্তু আমরা আগেই জানি। হুম, বলেন কি হবে? পি বাই এফ, রাইট? লিখতে পারি না? জি স্যার। পি বাই এফ দি পাওয়ার 1 বাই এন মাইনাস 1। এই যে এখানে যে ভ্যালুটা বের হবে আলটিমেটলি, এটাই হবে আলটিমেটলি অ্যাভারেজ ইনফ্লেশন রেট। ঠিক আছে, আমরা তাহলে এক্সাম্পলে চলে যাই, সরাসরি আমাদের এক্সাম্পলটা পরে দেওয়া আছে সেখানে চলে যাই। ওখানে পি বাই এফ হবে না, এফ বাই পি হবে, সরি। ওকে, এখানে এফ বাই পি হবে, আমি ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি। আমি এখানে এই পাশে আসলে এফ বাই, জি স্যার, এফ বাই পি। ইনভার্স করলে কিন্তু এফ বাই পি হবে, এফ বাই পি পাওয়ার 1 বাই এন মাইনাস। ওকে, এই যে এই আমি যখন ফিচার ভ্যালু পেয়ে গেলাম, ওকে, তারপরে পেয়ে গেলাম হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু, ওকে, যখন আমি পেয়ে যাব তখনই আলটিমেটলি কি করবো, সরাসরি এই ইন্টারেস্ট রেটের ফর্মুলাতে বসাই দিয়ে আমি যেটা পাবো এটাই হবে হচ্ছে আমার আলটিমেটলি অ্যাভারেজ ইনফ্লেশন রেট। যেমন এখানে দেওয়া আছে, ওকে, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন ক্লিয়ার করি। দেখা যাচ্ছে the first year's inflation rate, the first year's inflation rate is কোনটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে $100, ইনফ্লেশন রেট হচ্ছে 4%, and সেকেন্ড ইয়ারের ইনফ্লেশন রেট হচ্ছে 8% with a base price of $100। ওকে, এখানে এই ক্ষেত্রে গড়ে আমার এই 2 বছর আমার ইনফ্লেশন কতটুকু হচ্ছে, গড়ে কি পরিমাণ ইনফ্লেশন হচ্ছে, একবার হচ্ছে প্রথম বছর হচ্ছে 4%, দ্বিতীয় বছর হচ্ছে 8%, গড়ে হলো কত। এখন এটার জন্য আমাকে সিম্পলি আমি যেটা বলছিলাম, এখানে একটা ওরা কাজ করছে দেখেন, এখানে কিন্তু বছরটা ওরা এখানে উপরে 2 দেয় নাই, ওকে, টু দি পাওয়ার 2 দেয় নাই, কারণ হচ্ছে কি ওরা, আমি আমি যেটা বের করছি এটা হচ্ছে 2020-এ এসে আলটিমেটলি একটা প্রাইস, এটার গড় কত হয়েছে। ওরা এখানে যেটা বের করছে সেটা হচ্ছে দুইটা ইনফ্লেশন আলাদা আলাদা করে চিন্তা না করে আমি একটা কোনটা চিন্তা করবো, ওকে, দুইটা ইনফ্লেশন একবারে চিন্তা না করে, যে 4% বা 8% চিন্তা না করে আমি আলটিমেটলি গড়ে দুইটা জায়গায় আমি কি ইনফ্লেশন ইউজ করলে আলটিমেটলি সেটা অ্যাপ্লিকেবল হবে 2 বছরের জন্য। এই জন্য ওরা এখানে টু দি পাওয়ারটা দেয় নাই, তার মানে টু দি পাওয়ার হবে কখন, যখন আমি এই
2 বছরের পরে যে 2000 আমি যেটা বের করছি 2020-এ এসে এভারেজ ইনফ্লেশন কত সেই ক্ষেত্রে আমি এটা যত বছর পরে হবে তত বছর আমি দিয়ে যাব টু দি পাওয়ার n দিয়ে যাব 2 3 এভাবে দিয়ে যাব। কিন্তু ওরা এখানে একবারে চাইছে হচ্ছে দুইটার জায়গায় আমি অন এভারেজ ইনফ্লেশন কত হবে, সেক্ষেত্রে আমি জাস্ট কি করবো 100 ইন্টু 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই, দুইটাই ইনফ্লেশন রেটটা পাশাপাশি মাল্টিপ্লিকেটিভ ফর্মে লিখে দেব। তারপর পেয়ে গেলাম হচ্ছে ফিউচার ভ্যালু। ধরুন ফিউচার ভ্যালুটা আমি কি করবো, যে তোমার প্রেজেন্ট ভ্যালু জানা আছে, ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুটা বসাই দিয়ে আমি ইন্টারেস্টের ফর্মুলা বের করার যে ফর্মুলা আছে শুধুমাত্র সেটা ইউজ করলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাভারেজ ইনফ্লেশন রেট। এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, কোন একটা প্রোডাক্টের প্রাইস ধরেন হচ্ছে দেয়া আছে, ধরেন না এরকমই ধরেন না কেন, আপনি এটা একটু করেন, 5 মিনিট সময় দিই আপনাদের, একটু করেন। ধরেন ধরেন প্রাইস স্যার ফার্স্ট যেটা দেখাইলেন মানে 10% আর 15%, ওইটার ক্যালকুলেশনটা ফার্স্ট বুঝে নিয়েছেন। ওটা হচ্ছে, হ্যাঁ পাওয়ার টুটা হচ্ছে ওইটা হচ্ছে ওই সেন্সে আমরা ইউজ করব যখন যে 2018-তে একরকম, 2019-এ এবং 2020-এ এসে প্রোডাক্টের প্রাইসটা কেমন। 2018-তে একরকম ছিল, 2019-এ এসে 10%, 2020-এ এসে হয়ে গেছে 15%। এই দুইটা বছরে গড়ে কত ইনফ্লেশন হয়েছে সেটা বের করার ক্ষেত্রে আমি ওই 2 দিয়ে যাব। কিন্তু আমি যখন দুইটার ইনফ্লেশনের জায়গায় একটা অ্যাভারেজ ইনফ্লেশন যদি আমি বের করতে চাই যে 15% বা 10% না, তাহলে আমার একটা অ্যাভারেজ ইনফ্লেশন কত হবে, যেটা দিয়ে আমি 15টাও আমার কাভার হবে, 10%টাও কাভার হবে, গড়ে কত হইলে দুটি আমার কাভার হয়ে যাবে। সেটার ক্ষেত্রে আমি এই যে এখন যেটা বলছি সেটা ইউজ করবো। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার এক্সাম্পলটা দেখলে আচ্ছা এক্সাম্পলটা দেখেন আর ক্লিয়ার হবে। ওকে, প্রাইস হবে বল পেন ওয়াশ টাকা 5, inflation 10%. Find out the average inflation rate of the ball pen. Okay, considering 5% and 10%. Yeah, with the 10, এই বল পেনের অ্যাভারেজ ইনফ্লেশন কি হবে এটা আমি ইউজ করব, যে সেকেন্ডটা ফর্মুলা ইউজ করে। করেন তো দেখি এটা কত হয়। বলে দেন কার কাছ থেকে দেখবো শুনবো। তাহলে কি এটা স্যার 5 ইনটু 1 প্লাস 0.05 টু দ্য পাওয়ার 2 ইনটু না তারপরে না না স্যার এটা হবে না, এটা হবে না। ওকে পরে যেটা 2020 দেখালাম সেটা হ্যাঁ সেটা, এটা আমি এটা বলবো যেখানে যে 2019-20-এ কথাটাও তো এখানে ইনফ্লেশন বলে দেওয়া আছে, অর্থাৎ এটা আমি এটা জানার চেষ্টা করতেছি 5% এবং 10% না বলে আমি সিঙ্গেলে আমি কত পার্সেন্ট অ্যাভারেজ ইনফ্লেশন হলে আমি দুইটা ইনফ্লেশনটাকে আমি কভার করতে পারবো, সেক্ষেত্রে আমি দ্বিতীয়টা ইউজ করবো। এটা জানতে চাচ্ছি। এটার ক্ষেত্রে সিম্পলি পারবেন আসলে। লিমন শুনতে পাচ্ছেন?
স্যার কিবোর্ড কি বের করতে বললেন? ইনফ্লেশন রেট। এভারেজ ইনফ্লেশন রেট। এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে হবে, তাহলে কিন্তু পারবেন না। ক্যালকুলেটর ইউজ না করে কিন্তু পারবেন না। ইনভার্সের ব্যাপার স্যাপার আছে। ফ্র্যাকশনাল ভ্যালু আসবে কিছু। লিমন আমার কথা শুনতে পাচ্ছেন? লিমন, লিমন, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। লিমন বুঝতে পারছেন এটা? স্যার আমি একটু লেটে জয়েন করেছিলাম তো স্যার, বুঝি না স্যার। লেটে বলতে কখন? স্যার একটু আগে জয়েন করেছি স্যার। 20 মিনিট? 20 মিনিট হয়েছে? লিমন ভুল লোক। হাবিবুর রহমান শুনতে পাচ্ছেন? হাবিবুর রহমান, জি স্যার। বুঝতে পারছেন এটা? হাবিবুর রহমান, স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, কখন? এই যে কিছুক্ষণ আগে, আবার এখন কানেক্ট হচ্ছে। আবার কে কে বলতে পারবেন এটা? আরাফিন, আরাফিন শুনতে পাচ্ছেন? রাত আরাফিন, সৌমেশ কর্মকার, ইয়েস স্যার। দুইটা ডিভাইস দিয়ে জয়েন করছেন, একটা সাউন্ড কমায় দেন। হ্যাঁ, স্যার সাজিদা সুলতানা শুনতে পাচ্ছেন? সাজিদা, সাজিদা সুলতানা নাই এখানে? আসসালাম মিমি, স্যার 79 80 এত দূর যাবে স্যার? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। 79 কি হবে? 1.075 এরকম আসে। কত আসছে? 1. 075। কিন্তু কারণ যে আপনারা যে রেসপন্স করতেছেন না, এটা কি হবে? ফিউচার ভ্যালুটা আসে হচ্ছে 5.775। প্লাস 5.775 সরি 0.05 প্লাস রাইট। জি স্যার, কত আসছে? 5.775। 5.775। আচ্ছা, বসাই দিই। ফিউচার ভ্যালু কত আসছে এটা বসাই। কত? 5 পাওয়ার 1/2 বছর না? জি স্যার। 2 মাইনাস 1 কত আসছে এটা? -1টা করে নিই, তাহলে 0.75। 0.75। আমার স্যার ওই যে 79 এর মতো আসছে। এখন এটা কিন্তু 0.75 আসছে। 0.075। তাহলে আমি বলতেছি কি হবে। এটা কিন্তু পার্সেন্টেজ এখন আসে নাই। তাহলে এটা এটা সমান সমান কি লিখতে পারি? 0.075। এটা না? এটা তো আসছে বলছেন না? আমি ক্যালকুলেট করলাম না।
স্যার এরকমই আসলো। এটাকে যদি পার্সেন্টেজ দিয়ে লিখি তাহলে কত হবে? 7.5 না? জি স্যার। 7.5% হচ্ছে ইনফ্লেশন রেট। এখানে অনেকে বলতে পারেন যে স্যার 5% আর 10% যোগ করে 2 দিয়ে ভাগ দিই তো আমার 7.5% আসছে। এখন 2 বছর আসতে বলে এরকম হয়েছে, যদি আর বুঝে থাকতো তখন কিন্তু আর এইভাবে করলে হবে না। বাট এক্সাক্ট ওয়ে হচ্ছে আমি এইভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে? স্যার 100 দিয়ে গুণ করে দিয়েছিলাম, এই জন্য 79 আসছে। তো বুঝতে পারছেন সবাই? 75 কেন আসলো স্যার? বুঝি নাই। স্যার আই এর ভ্যালুটা আমি log n f by p minus 1 এভাবে করতেছি। এটা এটা বুঝতে পারছেন? জি স্যার। ফর্মুলাতে বসায় দিয়ে আলটিমেটলি যেভাবে ক্যালকুলেশন করে না। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন না? যদি বুঝে এটার থাকেন মেন কনসেপ্ট তো স্যার যে 18 সাল থেকে 19 সালে একবার ইনফ্লুয়েন্স হয়ে 20 সালে একবার ইনফ্লুয়েন্স হয়ে যত টাকা হইলো সেটা 18 থেকে 20 ডাইরেক্ট কত রেটে হ্যাঁ হইতো হ্যাঁ সেই হ্যাঁ রেট। হ্যাঁ 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 সেটাই। যে কত হইলে আমি আলটিমেটলি বলতে পারতাম যে 18 থেকে 20 এসে কত পার্সেন্ট ইনফ্লেশন আছে, আমি ভেঙে ভেঙে আর বলার দরকার নেই। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত যদি বুঝে থাকেন, হ্যাঁ আমরা পরে জাস্ট একটা জিনিস দেখি, আমি শেষ করে দিব যে আসলে আলটিমেটলি এভারেজ ইনফ্লেশনটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি। হ্যাঁ ইউজটা এখানে আমি মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ এরকম কিন্তু হয় হয় না আপনাদের? টেবিলে দেখতে পাচ্ছেন? জি স্যার। কি দেখতে পাচ্ছেন আমাকে বলেন তো? এখানে ক্যাটাগরি 2011 প্রাইস, 2000 প্রাইস, আবার দেখতে পাচ্ছি অ্যাভারেজ ইনফ্লেশন দেখতে পাচ্ছি না? জি স্যার। এখন কি অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, পোস্টেজ, তারপর হচ্ছে হোম ওনার্স ইন্স্যুরেন্স, অটো ইন্স্যুরেন্স, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন প্রোডাক্ট গুলো, বিভিন্ন সার্ভিস, প্রাইভেট কলেজ টিউশন অ্যান্ড ফিস, গ্যাসোলিন, হেয়ার কাট, কার, ওকে, ন্যাচারাল গ্যাস, বাস্কেটবল টিকেটস। ওকে, এখন এখানে টেবিল থেকে আমি কিন্তু অনায়াসে 2010 এবং 11-তে, ওকে, এনাফ এই দুইটা ইনফরমেশন দিয়ে, শুধু এই দুইটা কলাম দিয়ে আমি কিন্তু বের করতে পারবো 2000 থেকে 2011-তে এসে আসলে এই প্রোডাক্টগুলো ইনফ্লেশন কেমন হচ্ছে। যে এই যে ভ্যালুগুলো বের করে দেওয়া আছে, এটা ভ্যালু বের করে দিছে ওরা, আমি কিন্তু এগুলা ক্যালকুলেট করে বের করতে পারি, কারণ এগুলো নাই আমার, এই ভ্যালুগুলো দেওয়া নাই, আমি অ্যাভারেজ ইনফ্লেশন বের করতে পারবো না এই দুইটা ইনফরমেশন দিয়ে। যেমন এই 2000 সালের প্রাইস যদি আমি প্রেজেন্ট ভ্যালু হিসেবে ধরি, ওকে, 2011 যে ফিউচার ভ্যালু ধরি, হ্যাঁ আমি কি পারবো না বের করতে? জি স্যার। ইন্টারেস্টেড। হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মুলা দিয়ে f by b to the power 1 by n, n হচ্ছে 11 বছর হবে এখানে। ওকে, তার মানে আমি এখানে ধরতে পারি এই 2000 সালটাকে ধরে 2011 পর্যন্ত আলটিমেটলি ইনফ্লেশন কত হয়েছে। ওকে, সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাভারেজ ইনফ্লেশনের প্রত্যেকটা আইটেমের বের করতে পারবো, পারবো কিনা? হ্যাঁ, জি স্যার। যেমন এখানে একটা করে দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে কি করছে ওরা, এই প্রাইভেট কলেজ টিউশন ফিজের ইনফ্লেশন, অ্যাভারেজ ইনফ্লেশন কত আসছে, 5.27%। কিভাবে আসছে আমি দেখাই দিই।
সরাসরি ওরা দেখেন, বুঝতে পারছেন? আমি যদি ওদেরটা করে না দেখি, আমি নিজের মতো করে করছি একটা, এই ফর্মুলাতে বসাই দিলেও কিন্তু আমি করতে পারছি। 2010 থেকে এন এর ভ্যালু 10 থেকে 11 পর্যন্ত এন এর ভ্যালু হচ্ছে 11 বছর, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে $15,518, হিসাব ভ্যালু হচ্ছে $27,293। বসাই দিলেই আমি আলটিমেটলি কি পাবো, ইন্টারেস্টটা পেয়ে যাবে। এই এফটা, ছোট হাতের এফটা হচ্ছে অ্যাভারেজ ইনফ্লেশন রেটের সিম্বল। হ্যাঁ, বোঝা গেল? ধরেন 2000 সালে কোন একটা প্রোডাক্টের প্রাইস ধরেন 300 টাকা থাকে, 2020-এ এসে গেছে 500 টাকা। তাহলে গড়ে 2000 থেকে 2020-এ এসে এটার অ্যাভারেজ ইনফ্লেশন কত আমি বের করতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আলটিমেটলি এই পর্যন্তই হচ্ছে আলটিমেটলি আপনাদের সিলেবাস। জি স্যার, অনেক বড় সিলেবাস স্যার। অনেক বড় না। চ্যাপ্টার কয়টা পড়েছি হিসাব করে দেখেন তো, খুব বেশি তো চ্যাপ্টার পড়ে না। চ্যাপ্টার কয়টা পড়েছি? চ্যাপ্টার সচরাচর আপনারা কয়টা পড়েন? ডিপেন্ড করে, এটা আসলে ডিপেন্ড করে, এটা বলাটা ঠিক না, কোর্স ওয়াইজ ডিপেন্ড করে। চ্যাপ্টার 1 to 4। আচ্ছা, আমাদের তো ঈদের পরে আবার কথা হবে, ওই দিন ক্লাস টেস্ট নিয়ে আমি জাস্ট কিছু কথা রিভিউ বলে কোশ্চেন কিরকম হবে সেটা আমি বলে দিই। ঠিক আছে? আপনাদের ক্লাস টেস্টের সিলেবাস কোনটা যেন বলছিলাম? চ্যাপ্টার এই ইয়ের উপরে না, 2 এর উপরে কি, দ্য ভ্যালু অফ মানি। জি স্যার। চ্যাপ্টার 2 থাকবে। কারো কিছু জিজ্ঞেস করা আছে? কোশ্চেন 17 তারিখে স্যার সিটি 3। বাই দিস টাইম আমি যে চেষ্টা করব যতগুলো আপনাদের এই অলরেডি হয়ে গেছে মার্কসগুলো, এগুলো আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব, দেখে নেবেন মার্কসগুলো যা যাত্রা শেষে। হ্যাঁ 17 তারিখে ক্লাস টাইমে হবে সিটি? হ্যাঁ হ্যাঁ, ক্লাস টাইম 1.5 ঘন্টার ক্লাস কিন্তু তখন হবে পরে। ওকে স্যার। তাহলে স্যার সন্ন্যাস কি বলতে যাচ্ছে আমার তো দুটা। স্যার সিটিটা কবে হবে স্যার? 17 তারিখ যেহেতু আচ্ছা, আলটিমেটলি নোটিশ তো আপনাদের এরকমই আসছে, 15 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত, 13, 14, 15 না? জি স্যার। 16 তারিখে ক্লাস হবে, 16 তারিখ রবিবার, 17 তারিখ সোমবার দিন ক্লাস কখন বলেন তো আপনাদের সাথে আমার? 8:30টায়। 8:30টায়। আচ্ছা, আর কিছু বলবেন না, নাহলে আমি রোল কল করবো। হ্যাঁ স্যার বলেন স্যার, বলেন। আমার স্যার ওই যে নেটের প্রবলেম হচ্ছে, আমি শুনতে পাই না স্যার। যে সিটির একটা কথা ছিল যে বলতেছিলেন, আমি সেটা বুঝতে পারিনি। সিটি নিয়ে কিছু বলতেছিলেন আপনি। থার্ড ক্লাস টেস্টটা হবে হচ্ছে 17 তারিখ ক্লাস টাইমে চ্যাপ্টার 2 এর উপরে। আচ্ছা আচ্ছা স্যার। আর সবার জন্য একটি উপদেশ, বাসা থেকে বের হবেন না, বাসা থেকে বের হন শপিং এর জন্য। জি স্যার, বাজার টাজার করা লাগে তো স্যার। এই খাবার দাবারের জিনিস কিনেন, হ্যাঁ, জামা কাপড় কেনার দরকার নাই। স্যার চ্যাপ্টার 2 না স্যার চ্যাপ্টার 4 কোনটা স্যার? স্যার চ্যাপ্টার 2। আচ্ছা স্যার। স্যার যেহেতু আপনারা আমি কমাই নিচ্ছি, হ্যাঁ, যেহেতু আপনাদের ক্লাস টেস্ট গুলো সবার ভালো হয় নাই, হ্যাঁ, আমি শর্ট সিলেবাসে সেটা নিয়ে। স্যার ফাইল আপলোড করার কি অপশন থাকবে না সব
গুগল ফর্মে। গুগল ফর্মে আপলোড করবো না, আমি অ্যাজ ইট ইজ যেভাবে বলছি এমসিকিউ ক্লাস, ঠিক আছে? আপনি কিন্তু এটা বলছেন এভাবে নিতে নাকি? জি জি স্যার। স্যার, জি স্যার, এটাই বলা হয়েছে। আচ্ছা, আমি রোল করতেছি। শান্ত আক্তার জেমি, ইয়েস স্যার। আপনার তো আজকে কোনো ক্লাসও নাই না? আর না স্যার। না স্যার, হয়েছে স্যার একটা। আয়ানুদ্দিন মজুমদার, ইয়েস স্যার। শিলা আক্তার হাফসা, ইয়েস স্যার। আতিয়া শারমিন বা শিফা, ওনাদের কি হবে বলুন তো দেখি আপনারা? এই যে শিফা, আর বেশ কয়েকজন আছে, মুত্তাকি সাব্বির, আলনাফ মুত্তাকি সাব্বির, ওনাদের সাথে কথা হয় আপনাদের? আরো আছে, তারপরে হচ্ছে আসিফি আলম, আচ্ছা, নাইমুর রহমানকে চিনেন আপনারা কেউ? নাইমুর রহমান, নাইমুর রহমান শান্ত স্যার। শান্ত নাম লেখা নাই এখানে। ওনার আইডি হচ্ছে 183002142 জি স্যার। ওনার কি হয়েছে? জানি না স্যার, শুনতে হবে। তারপরে আছে হচ্ছে সাব্বির আহমেদ 202 ব্যাচে। রিফাত আছেন এখানে? রিফাত, নাজমুল হাসান রিফাত, ওনাদের ওনাদের আসলে এরকম যদি হয়ে থাকে আমি ভাইভাতে তো জিজ্ঞেস করবো অবশ্যই, লজিক্যাল কোনো কারণ না পেলে কিন্তু ওনাদের ভাইভাটা খুব বেশি ভাইভাতে আমাদের জন্য সুখকর হবে না ভাইভা। আমি নকল করছি আবার। আতিয়া শারমিন দোয়া শিফা, হাবিবুর রহমান, জি ইয়েস স্যার। তাসনিম তাসমিন জান্নাত তাহসিন, ইয়েস স্যার। রহমান হোসেন, লিভ করেন না, হ্যাঁ কথা বলবো। রহমান হোসেন নাই, তারপর হচ্ছে ফয়েজ ইবনে শাহিদ, আহমদ মুত্তাকি সাব্বির, রাফাতুল ইসলাম, উষা আক্তার, সমস্যা দিয়ে গেছে নাই, স্যার। উষা তো রেগুলার ক্লাস করে। সমরেশ চন্দ্র কর্মকার, ইয়েস স্যার, আসি স্যার। সাজিদুর রহমান, সাজিদুর রহমান আছেন? তানজিন ইরফান চৌধুরী, রাধা রাফিন, ইয়েস স্যার। শোভন শিকদার, ইয়েস স্যার। এস এম সাইফুল আপন, আসিম সুফিয়ান, ইয়েস স্যার। শেখ কাউসার আহমেদ সজল, মেহেদী হাসান সাজ্জাদ, ইয়েস স্যার। জান্নাতুন নিশা, শুভব্রত বিশ্বাস, ইয়েস স্যার। আব্দুল্লাহ মাহমুদ, আরমান খান, শাকিল আহমেদ, জাহিদুল হাসান, ইয়েস স্যার। এস এম সিরাজুল ইসলাম, কাউসার আহমেদ, শেখ আবু জুবায়ের, এস এম সিরাজুল ইসলাম আছে স্যার। স্যার হ্যান্ড রাইজ করছে। এস এম সিরাজুল ইসলাম আছেন? আপনি কথা বলতে পারবে? কাউসার আহমেদ, শেখ আবু জুবায়ের, মিনহাজ আবেদিন সোহান, বাঁধন পারভেজ, ইয়েস স্যার। কায়েমুজ্জামান পার্থ, ইয়েস স্যার। আসিফি আলম, নাইম, সাইমন হোসেন, আব্দুল্লাহ অন্তর, আব্দুল সালাত লিমন, ইয়েস স্যার। মেহেদী হাসান, আজহারুল ইসলাম, রিয়াজ হোসেন, মামুন হোসেন, ইয়েস স্যার। নাইমুর রহমান,
নাজমুল হাসান, নাজমুল হাসান হসপিটালে গেছিল, ক্লাসে ছিল, আইডি দিয়ে গেছে। এখনো আছে স্যার। আচ্ছা দিদি আমার প্রেজেন্ট দিয়ে দিছি, রেগুলার ক্লাস করে তো দিয়ে দিছি। সাজিদা সুলতানা, Yes, sir. সারওয়ার মোর্শেদ, প্রেজেন্ট স্যার। আফসানা মিমি, Yes, sir. নাজিফা খানম, Present, sir. আরাফাত হোসেন, ইসমাইল হোসেন, ইয়েস স্যার। মোহাম্মদ মহিউদ্দিন, সুজন শেখ, শিমুল চন্দ্র দাস, সাব্বির আহমেদ, নাজমুল হাসান রিফাত। ওকে, এই জন্য থাকতে বলছিলাম। ভাইবা তো হবে হচ্ছে আপনাদের সাথে, আমার এক্সাম হচ্ছে 25 তারিখ না? জি স্যার। 25 তারিখে হচ্ছে অ্যাজ ইট ইজ, প্রথমে গুগল ফর্মে পরীক্ষা হবে, তারপর হচ্ছে ভাইবা। ভাইবাতে আপনারা কিভাবে ভাইবা দেন? লাস্ট টাইম কিভাবে ভাইবা দিয়েছেন? শিডিউল দেয়া থাকে, রাইট? জি স্যার, ভাগ করে দেওয়া থাকে যে এই কজন এই সময় ভাইবাতে কি ভিডিও অন করে দেন নাকি অফ করে? কোন স্যার অন করে নিচ্ছে, কোন স্যার অন করে নি। আচ্ছা, আমি অন করিয়ে নিব। হ্যাঁ, এভাবে প্রিপারেশন নিয়ে রাখুন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিও অন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন করে দিতে হবে। যাদের হচ্ছে একমাত্র অনেক সমস্যা, ভিডিও অন করে স্যার প্রেজেন্টেশন হচ্ছে, যাদের হচ্ছে অনেক সমস্যা, যাদের মনে করেন যে নেটওয়ার্কের বাইরে থাকে, তাদের ক্ষেত্রে এক্সেপশনাল কেস। ভিডিও অন করলে সুবিধা আছে, কিন্তু কোশ্চেন তখন হচ্ছে ইজি ইজি কোশ্চেন করবো। ভিডিও অফ থাকে তাহলে আমাকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন করতে হবে, কারণ আমি তো জানি না, আপনি দেখতে পাচ্ছি না। স্যার সিটি 3 এর পরে কি আমাদের হচ্ছে 60 মার্কসের যে রেজাল্ট ওটা দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই বাই দিস টাইম সবকিছুই ইনশাআল্লাহ করে ফেলবো, এর আগেই দেওয়ার চেষ্টা করবো, সিটিটা ছাড়া। ওকে, চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। আজকে পর্যন্ত থাকুক তাহলে। জি স্যার, স্যার আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। সাবধানে থাকেন। হ্যাঁ, কাউকে যাতে অসুস্থ না দেখি। হ্যাঁ, সুস্থ যেভাবে আছেন, সুস্থ সেভাবেই 18 তারিখ সবার সাথে ক্লাস করতে চাই। হ্যাঁ, জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।